আমরা ইন্ডিয়ান রিভার এর আগে উত্তর ভারতের নদী এবং পশ্চিম বাহিনী যে নদীগুলো আছে সেগুলো অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা পূর্ব বাহিনী নদীগুলো ডিটেলে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণরেখা। তো গুরুত্বপূর্ণ একটা নদী সুবর্ণরেখা, মোটামুটি প্রায় 400 কিলোমিটার পর্যন্ত। এটা মানচিত্র দেখে আমরা বুঝতে পারছি যে ঝাড়খণ্ডে উৎপত্তি হয়েছে, রাঁচি মালভূমি থেকে উৎপত্তি হয়েছে এবং এটা কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। কয়েকটা উপনদী আছে, খড়কাই যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের একটু নাম ধরে এগুলো মনে রাখতে হবে যতগুলো আছে, কারণ উপনদী থেকে প্রশ্ন হয়, ডান তীর বাম তীর কোনটা কোন দিকের সেটা থেকেও প্রশ্ন হয়। তো যদিও সুবর্ণরেখার ডান তীর বাম তীর করার প্রয়োজন নেই, উপনদীর নামগুলো জানলেই চলবে। খড়কাই, কাঞ্চি, এই দুটো অন্তত আমাদেরকে মনে রাখতেই হবে। এটা কোন তিনটে রাজ্যের উপর দিয়ে গিয়েছে? ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। আর সুবর্ণরেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এটা কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। আচ্ছা, আর কোন নদী কর্কট ক্রান্তিকে দুবার অতিক্রম করেছে? শোনা গেল না, বলুন আর একবার। আর কোন? মাহি নদী। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাহিনী, এই যে মাহি, এটাও দুবার অতিক্রম করেছে কর্কট ক্রান্তিকে। আর সুবর্ণরেখা এখানে আছে, সুবর্ণরেখাটাও কিন্তু কর্কট ক্রান্তিকে দুবার অতিক্রম করেছে। তাহলে এই তথ্যগুলো আমাদের সুবর্ণরেখা সম্পর্কে মনে রাখতে হবে। আচ্ছা, সুবর্ণরেখার পরেই আরেকটা নদী আমরা দেখতে পাচ্ছি, ব্রাহ্মণী। ব্রাহ্মণীও কিন্তু যথেষ্ট বড় নদী, প্রায় 800 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন। আর এই যে ব্রাহ্মণী, একটা প্রশ্ন হয় এখানে, দক্ষিণ কোয়েল আর শঙ্খ এই দুটো নদী মিলে ব্রাহ্মণী নদীটা তৈরি হয়েছে। দক্ষিণ কোয়েল, সাউথ কোয়েল আর শঙ্খ এই দুটো মিলে ব্রাহ্মণী তৈরি হয়েছে, বঙ্গোপসাগরে পড়েছে দেখতে পাচ্ছি আমরা। আর এটা কিন্তু পুরোটাই উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত। উড়িষ্যার দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রথম হচ্ছে মহানদী, দ্বিতীয় দীর্ঘতম নদী সেটা হচ্ছে ব্রাহ্মণী, উড়িষ্যার জন্য। তাহলে এই তথ্যগুলো আমাদের এখানে মনে রাখতে হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসব মহানদীতে। মহানদী এটাও কিন্তু পূর্ব বাহিনী নদী এবং বদ্বীপ তৈরি করা নদী। বড় বদ্বীপ রয়েছে মহানদীর, 850 কিলোমিটার প্রায় দৈর্ঘ্য। এটা উৎপত্তি হয়েছে কোথায়? এখানে ছত্তিশগড়ে, ছত্তিশগড়ের সিহাওয়া উচ্চভূমি বা দণ্ডকারণ্য অঞ্চল, সেইখান থেকে কিন্তু এটা উৎপত্তি হয়েছে, এই জায়গা থেকে, এবং এটা বঙ্গোপসাগরে পড়েছে। এখানে একটা উপনদীর ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তেল। এছাড়া ওঙ্গ, শিবনাথ, হাসদেও, জং, এরকম আরো কিছু উপনদী রয়েছে। এটা ছত্তিশগড় এবং উড়িষ্যা এই দুটো রাজ্যের উপর দিয়ে প্রবাহিত। রাজ্যগুলো কেন আমরা জানতে হবে আমাদের, এইটার থেকেও প্রশ্ন হয় যে কোন নদীটা কোন রাজ্যের উপর দিয়ে গেছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে এই নদীটা প্রবাহিত, বা কোন রাজ্যের উপর দিয়ে এটা প্রবাহিত নয়, সেখান থেকেও প্রশ্ন হয়। তাহলে আমাদেরকে কিন্তু এটা জানতে হয়। তাহলে মহানদী সংক্রান্ত এই তথ্যগুলো মনে রাখতে হবে। আর কি, হীরাকুদ বাঁধ, হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ, এটা কিন্তু এই মহানদীর ওপরেই নির্মিত, মহানদীর ওপরেই নির্মিত। তো এখানে দুটো বড় শহর দেখতে পাচ্ছি, রায়পুর, ভুবনেশ্বর, কটক, এই মহানদীর ওপর কিন্তু রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে গোদাবরী। গোদাবরীর প্রবাহ পথ আমরা দেখতে পাবো, এই যে দক্ষিণ ভারতের একটা বিস্তীর্ণ অংশ, প্রায় পুরোটা একেবারে পশ্চিম থেকে প্রায় পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত
গোদাবরী কিন্তু প্রবাহিত, এবং গোদাবরীর অনেকগুলো উপনদী শাখা নদী আছে। তো গোদাবরী প্রায় 1450 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন, 1450 কিছুটা বেশি, 1465 কিলোমিটার গোদাবরীর দৈর্ঘ্য, এবং এটা মহারাষ্ট্রে উৎপত্তি হয়েছে ত্রিম্বক উচ্চভূমি থেকে। পশ্চিমঘাট পর্বত, সেখানে ত্রিম্বক উচ্চভূমি গোদাবরী উৎপত্তি হলো। এরপর সেটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, পূর্ব দিকে প্রবাহিত হয়ে একেবারে এখানে বঙ্গোপসাগরে এসে পড়েছে। এবং এর উপনদীগুলো কি? পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা। এখানে এই পরপর এই ওয়েনগঙ্গাটা দেখতে পাচ্ছি, এখানে পেনগঙ্গা, ওয়ার্ধা কিন্তু পাশাপাশি হয়েছে। এখানে ইন্দ্রাবতী, এগুলো হচ্ছে বাম তীরে। ডান তীরের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মঞ্জিরা, এখানে এই জায়গাতে আছে, এখানে লেখার জন্য এটা আসেনি, এই জায়গাতে হচ্ছে মঞ্জিরা, খুব গুরুত্বপূর্ণ এর উপনদী। এটা মহারাষ্ট্রের উৎপত্তি হয়েছে, মহারাষ্ট্রের পর এটা তেলেঙ্গানাতে প্রবেশ করেছে, তারপর অন্ধ্রপ্রদেশে দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এবং এটা কিন্তু দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এই জন্য এই গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এবার এই দক্ষিণ ভারতের গঙ্গা, একটা হচ্ছে দক্ষিণের গঙ্গা আর একটা দক্ষিণ ভারতের গঙ্গা, এই দুটো প্রশ্ন করা হয়, দুটো কিন্তু আলাদা। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা, মানে সমগ্র দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী। আর যদি বলা হয় দক্ষিণের গঙ্গা, দক্ষিণের গঙ্গা সেটা কিন্তু কাবেরী। কাবেরী একদম দক্ষিণ দিকে আছে, তো কাবেরী হচ্ছে দক্ষিণের গঙ্গা। আর দক্ষিণ ভারতের বললে সেটা হচ্ছে গোদাবরী। আচ্ছা, তারপরেই রয়েছে কৃষ্ণা। এই যে কৃষ্ণা গোদাবরীর যে ডেল্টা, এই যে ভারতের এখানে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের শেষ হচ্ছে এই জায়গাটাতে, শেষ হচ্ছে না মানে সোজা উঠে এই যে বাঁকটা নিচ্ছে, পরেই দেখবেন এই যে কৃষ্ণা গোদাবরীর যে ডেল্টা রিজিয়ন আছে, এটা কিন্তু একটু সামনের দিকে যে বাইরের দিকে বেরিয়েছে, এর কারণই হচ্ছে এখানে বদ্বীপ, মানে পলি সঞ্চিত হয়ে এটা কিন্তু সামনের দিকে কিছুটা এগিয়ে গেছে। বিস্তীর্ণ অংশ এই যে কৃষ্ণা গোদাবরীর ডেল্টা অঞ্চল, দুটো প্রায় পাশাপাশি রয়েছে, একটা বড় এলাকা। বলুন স্যার, বলছি কি ম্যাপে তো অর্ধেক দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে না। আমি তো দক্ষিণ অংশটা পড়াচ্ছি, উপরের তো দরকার নেই। স্যার, দক্ষিণের অংশ তো দেখা যাচ্ছে না তো, গোদাবরী অল্প কিছু দেখা যাচ্ছে, মহানন্দা মহানদীর হচ্ছে কিছু। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, পেরিয়ার, কাবেরী পর্যন্ত দেখা যাচ্ছে। আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না? স্যার, আমি তো দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে কিনা। স্যার, আমিও দেখতে পাচ্ছি না, আমি তো নর্থের দিকটাই দেখতে পাচ্ছি। স্যার, গোদাবরী ওটাই দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট আ মিনিট, এটা স্টিল হয়ে গেছে ইমেজটা, ওই জন্য দেখা যাচ্ছে না। দেখুন এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো এই যে পাশাপাশি এই যে অংশটা দেখা যাচ্ছে, এই যে জায়গাটা, একটা গোদাবরী এসে পড়েছে, আর তার নিচে এখানে কৃষ্ণা ঠিক এর পাশেই এই জায়গাটাতে এসে পড়েছে, এবং এই এই যে অংশটা কিন্তু সমুদ্রের দিকে খানিকটা এগিয়ে গেছে, কারণ এখানে ডেল্টা আছে, বদ্বীপ আছে, বেশ বিস্তীর্ণ অংশ বদ্বীপ আছে। এতটা পথ পাড়ি দিয়ে এরা এসেছে এখানে, সমস্ত পলি এনে কিন্তু এই জায়গাতে সঞ্চয় হয়েছে। তো কৃষ্ণা গোদাবরী ডেল্টা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জোন, এবং এখানে পেট্রোলিয়াম সঞ্চিত আছে, মানে পেট্রোলিয়াম বললে ভুল হবে, ক্রুড অয়েল, কাঁচা তেল এখানে কিন্তু পাওয়া আছে, সেভাবে বাণিজ্যিকভাবে উত্তোলন করা হয় না, কিন্তু আছে। কৃষ্ণা গোদাবরী ডেল্টা রিজিয়ন এই জায়গাটা হচ্ছে বলা হয়। যাই হোক, তো কৃষ্ণাটাও এখানে এসে পড়েছে। কৃষ্ণার উৎপত্তি হয়েছে এখানে পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বর থেকে, মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। আর খুব গুরুত্বপূর্ণ এই যে নদীগুলো আছে, ভীমা, এদিকে মুসি, ভীমা এগুলো বাম তীরের উপনদী, ভীমা, মুসি, ঘাটপ্রভা, কয়না, এখানে শুরুতেই কয়না একদম এইখানেই, এখানে উৎপত্তি হচ্ছে, তার পাশেই হচ্ছে কয়না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তুঙ্গভদ্রা, ডান তীরের উপনদী,
কৃষ্ণার তুঙ্গভদ্রা। প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র থেকে শুরু হয়েছে, উৎপত্তি হয়েছে, তারপর কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটা বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এই হচ্ছে কৃষ্ণার প্রবাহ পথ। বেশ বিস্তীর্ণ অংশ জুড়ে এই দুটো নদী কিন্তু প্রবাহিত। আচ্ছা, তারপরে একদম দক্ষিণে, দক্ষিণ ভারতের পুরো একদমই দক্ষিণে আমাদের সবচেয়ে বড় যে নদীটা সেটা হচ্ছে কাবেরী, যে কারণে একে দক্ষিণের গঙ্গা বলা হয়। তো পশ্চিমঘাটে ব্রহ্মগিরি অঞ্চলে তালা কাবেরী থেকে এটার উৎপত্তি হয়েছে। হেমাবতী, সিমসা, ভবানী এরকম কিছু উপনদী আছে। এটা প্রবাহিত হয়েছে দুটো রাজ্যের উপর দিয়ে, একটা হচ্ছে কর্ণাটক আর একটা হচ্ছে এখানে তামিলনাড়ু। কাবেরী প্রবাহিত হচ্ছে এখানে কর্ণাটক এবং এখানে তামিলনাড়ু। এইবার এই কর্ণাটক আর তামিলনাড়ুর উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এই দুটো রাজ্যের মধ্যে কিন্তু কাবেরী জল বিবাদ আছে। অর্থাৎ কাবেরী নদীকে কেন্দ্র করে, জল বন্টনকে কেন্দ্র করে, কারণ বাঁধ দেয়া হয়েছে, বিভিন্ন বাঁধগুলোতে আসবো, তো সেইটা নিয়ে এই দুটো রাজ্যের মধ্যে কিন্তু সংঘর্ষ আছে। মাঝে মধ্যেই দেখবেন এটা নিয়ে কিন্তু বিবাদ হয় জল বন্টন রাজ্যগুলোর মধ্যে। বিভিন্ন রাজ্যগুলোতেই সব নদী প্রবাহিত হয়েছে এবং চারিদিকে বাঁধ রয়েছে। তো কে কতটা জল পাবে, কতটা জল ছাড়বে, কারণ একটা নদীর উপর কিন্তু অর্থনীতি নির্ভর করে। জল সেচ থেকে শুরু করে আরো অনেক কিছু, নদী ছাড়া কিন্তু সেটা সম্ভব নয়। তো সেই কারণে এগুলো নিয়ে বিবাদ চলতে থাকে। এটা ইন্ডিয়ান পলিটির একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখবেন ওয়াটার কমিশন আছে, বিভিন্ন আরো নানা রকম আছে, বিভিন্ন কোর্টে এগুলো নিয়ে মাঝে মধ্যেই দেখবেন নিউজ পেপারে এগুলো নিয়ে খবর হয়। যাই হোক, তো এগুলো হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের মূল নদী। তাহলে উত্তর ভারতের পশ্চিম পশ্চিম দিকের নদীগুলো আমরা আগের দিন করেছিলাম, আজকে পূর্ব বাহিনীগুলো এখানে আমরা কমপ্লিট করলাম। এবার এখানে আমাদের যেগুলো মানে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, নদী সঙ্গম। নদী সঙ্গমটা আগের দিন আমি বলেছিলাম আপনাদের, সিন্ধু থেকে শুরু করে, সিন্ধু থেকে গঙ্গা, গঙ্গার উপর অনেকগুলো প্রয়াগ আছে। যেমন ধরুন বিষ্ণু প্রয়াগ, এগুলো কি আপনারা প্র্যাকটিস করেছেন, পড়েছেন? বিষ্ণু প্রয়াগ কোন দুটো? গঙ্গা আর অলকানন্দা ঠিক, মিলছে ওটা তো? ঠিক একদম। অলকানন্দা ধৌলিগঙ্গা মিলছে বিষ্ণু প্রয়াগে। কর্ণপ্রয়াগ, অলকানন্দা আর অলকানন্দা পিন্ডার গঙ্গা। পিণ্ডের গঙ্গা, ঠিক। আচ্ছা, রুদ্রপ্রয়াগ, নন্দাকিনী, মন্দাকিনী আর অলকানন্দা। বেশ। আর দেবপ্রয়াগ, অলকানন্দা ভাগীরথী। হ্যাঁ একদম ঠিক আছে। এইগুলো থেকে, এটা থেকে খুব প্রশ্ন হয়, এটা মনে রাখবেন প্রত্যেকটা। আচ্ছা, এবার আমরা একটু বিভিন্ন যে হ্রদ আছে সেই হ্রদগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ কোনটা? উলার। এখানে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরে রয়েছে এই যে উলার হ্রদ। আর ভালো করে একটু লক্ষ্য করুন, উলার হ্রদ কিন্তু এখানে একটা নদী প্রবাহিত হয়েছে। কোন নদী এটা? ঝিলাম। ঝিলাম। ঝিলাম কিন্তু, ঝিলামের জল কিন্তু উলারে প্রবেশ করে, ঠিক আছে, এর মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। উলার হ্রদ ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, এটা কিন্তু ঝিলাম নদীর উপর।
উত্তরের আরো কাশ্মীরের যে হ্রদ ডাল লেক রয়েছে, ঠিক আছে, ডাল উলারের পাশেই রয়েছে ডাল হ্রদ। লাদাখে রয়েছে প্যাংগং শো, এখানে কিন্তু বেশ বড় একটা, যদিও এটা আকসাই চীনে কিছুটা পোর্শন চলে গেছে, কিন্তু প্যাংগং শো এটা লাদাখে রয়েছে। এছাড়া সোমারিরি, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা লেক, ঠিক আছে। চন্দ্রতাল, এখানে চন্দ্রতাল রয়েছে। মহারানা প্রতাপ সাগর, এটা এই বিপাশা। হরিকে লেক, ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। গোবিন্দ সাগর, এগুলো কিন্তু সব নর্থের এই জায়গাতে রয়েছে। তো জম্মু কাশ্মীরে অনেকগুলো হ্রদ, ডাল, উলার, শেষনাগ। উত্তরাখণ্ডে যতগুলো তাল আছে, নৈনিতাল, সাততাল, ভীমতাল, নৌকুচিয়া তাল, এগুলো। আচ্ছা, একদম পূর্ব দিকে এখানে খুব গুরুত্বপূর্ণ লকটাক। লকটাক কোন রাজ্যে পড়ছে? মণিপুর। তাহলে লকটাক সম্পর্কে কিছু তথ্য বলুন, খুব ইম্পর্ট্যান্ট একটা হ্রদ লকটাক। এখানে একটা চাই ফ্লোটিং ঠাকুর আছে, কেভ নামটাও। হুম। আর কেইবুল লামজাও একটা ন্যাশনাল পার্ক, লকটাক হ্রদের উপরে আছে একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, যেটা ভেসে আছে, লোকটাক হ্রদের উপরে ভেসে আছে। কেন এটাকে ন্যাশনাল পার্ক বলা হচ্ছে? হ্রদটাকে ন্যাশনাল পার্ক বলা হচ্ছে না, হচ্ছে ওর উপরে একটা মানে কিছুটা ঘাসের মতো একটা আস্তরণ জলাশয়ের উপরে, যেমন একটা পদ্ম পাতা যদি বিরাট বড় হয় সেটা যেমন হবে, ঠিক সেরকম টাইপের তার উপরে ভাসমান অবস্থায় দেখতে হবে, এবং তার উপরে কিন্তু বিভিন্ন ছোটখাটো পশু পাখি তার উপরে রয়েছে বা বসবাস করে তারা আছে। তো সেই জন্যে এটা কিন্তু এর উপরে রয়েছে কেইবুল লামজাও। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ন্যাশনাল পার্ক। লকটাক কিন্তু একটা মিষ্টি জলের হ্রদ মণিপুরে। আচ্ছা, সিকিমের গুরুত্বপূর্ণ একটা হ্রদ হচ্ছে ছো লামু, ঠিক আছে, সিকিমের ছো লামু বা ছাঙ্গু, সিকিমে। আচ্ছা, আরেকটা আছে এখানে বলা নেই, সেটা সেটা হচ্ছে গুরুদোংমার। গুরুদোংমার লেক যথেষ্ট উচ্চতাতে অবস্থিত। এবার এগুলো নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি আছে, সবচেয়ে উঁচু কোনটা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পাবেন। গুরুদোংমারের উচ্চতা কিন্তু প্রায় 17,500 ফুট বা 5,500 মিটারের কাছাকাছি। যাই হোক, এটাও সিকিমে রয়েছে। আচ্ছা, এদিকে আমরা যদি রাজস্থানে চলে আসি, এখানে আমরা অনেকগুলো লবণাক্ত হ্রদ পাবো। রাজস্থানে অনেকগুলো লবণাক্ত হ্রদ, কি কি নাম আমরা দেখতে পাচ্ছি? সম্বর, পুষ্কর, এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া দিদওয়ানা, দেগানা, পোচমপাদ, এরকম কতগুলো লবণাক্ত হ্রদ কিন্তু পরপর রয়েছে। মহারাষ্ট্রে গুরুত্বপূর্ণ একটা হ্রদ হচ্ছে লোনার। এখানে আমরা দেখতে পাচ্ছি লোনার, এই যে এই জায়গাটা, লোনার হ্রদ হচ্ছে উল্কাপাতের কারণে গহ্বর সেটা এখানে তৈরি হয়েছে। আচ্ছা, এখানে চিল্কা, চিল্কা আমরা সকলেই জানি, এটা কিন্তু একটা লেগুন, খুব গুরুত্বপূর্ণ, উড়িষ্যাতে রয়েছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে এখানে কোলেরু। এটা প্রশ্ন হয়, এই যে এখানে গোদাবরী এবং কৃষ্ণা, গোদাবরী আর কৃষ্ণার মাঝখানে এখানে কিন্তু কোলেরু লেক আছে। কোলেরু গোদাবরী আর কৃষ্ণার মাঝখানে, এবং এটা
অন্ধ্রপ্রদেশে পড়ছে। পাশেই রয়েছে পুলিকট, এই জায়গাতে পুলিকট, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর সীমানাতে পড়ছে। পুলিকটটাও প্রশ্ন করা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা লেক। কেরালাতে ভেমনাথ, অষ্টমুদি, এগুলো খুব গুরুত্বপূর্ণ লেক, বা এগুলোকে আমরা কয়ালও বলতে পারি। কয়াল কি বলুন তো, কয়াল কাকে বলে? ব্যাকওয়াটার বা কয়াল মানে নিম্নভূমিতে সমুদ্রের জল প্রবেশের ফলে তৈরি। হ্যাঁ, নিম্নভূমি, কারণ হ্যাঁ বলুন। সমুদ্র উপকূলের সমান্তরালে নদী গাতর বালি ইত্যাদি সঞ্চিত হয়ে লম্বা পরিবেশে বাঁধা সৃষ্টি করে, তার পশ্চাতে আংশিক আবদ্ধ সামুদ্রিক জলকে কয়াল বলে, যেমন ভীমবানাথ কয়াল। হ্যাঁ, ভারতে যদি বলা হয় ভারতের দীর্ঘতম হ্রদ কোনটা? দীর্ঘতম ভেম্বানাথ। বেবনাথ। হ্যাঁ, এটা প্রায় 96 কিলোমিটার লম্বা, 96 কিলোমিটার। আচ্ছা, যদি বলা হয় ভারতের বৃহত্তম মনুষ্য সৃষ্ট হ্রদ, সেটা কোথায়? গোবিন্দ সাগর স্যার। গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এখানে আমরা দেখতে পাচ্ছি গোবিন্দ বল্লভ। এটা কিন্তু রিহান্দ নদী আছে এখানে, শোন গিয়ে মিলেছে এখানে রিহান্দ। তো রিহান্দের উপরে এই গোবিন্দ বল্লভ পান, এটা হচ্ছে ম্যান মেড সবচেয়ে বড় রিজার্ভার, জলাধার। আর এশিয়ার বৃহত্তম লেগুন যদি বলা হয় সেটা হচ্ছে কি? এশিয়ার বৃহত্তম লেগুন কোনটা? চিল্কা। হ্যাঁ, চিল্কা। তাহলে হ্রদগুলো কিন্তু মনে রাখতে হবে কোনটা কোন রাজ্যে রয়েছে এবং কার কি বিশেষত্ব, সেটা শুনতে পেলাম না। কয়াল, কয়াল হচ্ছে আমরা মূলত যে কেরালাতে বা মালাবার উপকূলে যে হ্রদগুলো, যেটা কিনা নিম্নভূমিতে রয়েছে, সমুদ্র সমতল থেকে নিচে রয়েছে এবং সমুদ্রের লবণাক্ত জল প্রবেশ করে সেই হ্রদটা তৈরি হয়েছে, তাকে আমরা বলছি কয়াল। এটা হ্রদ, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটা সমুদ্র সমতল থেকে নিচে রয়েছে এগুলো। আর লেগুন হচ্ছে কি? লেগুন হচ্ছে একটা আবদ্ধ জলাশয়, যার সাথে সরাসরি সম্পর্কটা হচ্ছে কি সমুদ্র থেকে কিন্তু সরাসরি জল তার মধ্যে প্রবেশ করে। লেগুনের বিশেষত্ব হচ্ছে সমুদ্রের সাথে কানেকশন দেখতে পাওয়া যায় এবং সরাসরি সমুদ্রের জলটা কিন্তু এখানে প্রবেশ করে, যে কারণে এটা কিন্তু সবসময় লবণাক্ত হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আহ, অংশে চলে যাব, সেটা হচ্ছে বিভিন্ন যে জলাধারগুলো রয়েছে সেগুলো কোথায় কোনটা আছে এবং
বিশেষত্বগুলো সেটা কিন্তু সরাসরি প্রশ্ন হয়, মানে এই অধ্যায়েরই অংশ এটা। তো আচ্ছা বলুন তো, আমাদের সব থেকে বড় যে জলাধার সেটা কোনটা? তেহেরি ড্যাম। না, তেহেরি হচ্ছে উচ্চতম। ইয়ে, ভাকরা নাঙ্গা। ভাকরা নাঙ্গা কোন নদীর উপর রয়েছে? শতদ্রু। রুদ্র নদীর ওপর। শতদ্রুর উপর রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভাকরা নাঙ্গালের অবস্থানটা দেখুন, শতদ্রু এখানে রয়েছে, শতদ্রু প্রবাহিত হয়েছে। তো তার ঠিক ওপরেই রয়েছে ভাকরা নাঙ্গা। ভাকরা নাঙ্গা এটা হচ্ছে সবচেয়ে বড় গ্র্যাভিটি ড্যামও বলা হয়। গ্র্যাভিটি ড্যাম মানে বাঁধ যত নিচের দিকে অংশ তত বেশি চওড়া হয়, বাঁধের দেওয়ালটা তত বেশি চওড়া হয় যাতে করে জলাধারের চাপটা রক্ষা করা যায়। বড় বড় জলাধারগুলো এভাবেই তৈরি হয়, তো এটাকে গ্র্যাভিটি ড্যাম বলে। তো ভাকরানাঙ্গাল কিন্তু সবচেয়ে বড় গ্র্যাভিটি ড্যামও বটে। আচ্ছা, এগুলো একেবারে কোন নদী কোন রাজ্য সেটা ধরে পড়তে হবে। নদীর ওপরও জিজ্ঞাসা করা হতে পারে, কোন রাজ্যে আছে সেটাও জিজ্ঞাসা করা হতে পারে। তো নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর রয়েছে দক্ষিণ দিকে। একেবারে নদী ধরে ধরে এখানে পর পর একদম। উজ্জানি বা ভীমা, ভীমা নদীর ওপর রয়েছে আলমাট্টি, এটাও খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করা হয়। হিটকল, এটাও কৃষ্ণার উপরে বা ঘাট প্রবাহের উপরে, স্পেসিফিক্যালি বললে ঘাট প্রবাহের উপরে। শ্রীশৈলম খুব ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞাসা করা হয়। এবং নাগার্জুন সাগর, এগুলো সব কিন্তু কৃষ্ণার উপরে রয়েছে। আর তুঙ্গভদ্রার উপর রয়েছে তুঙ্গভদ্রা। সোমাশিলা রয়েছে পেন্নারের ওপর। কাবেরীতে আবার অনেকগুলো গুরুত্বপূর্ণ হ্রদ আছে। ভবানী নদীর উপর ভবানী, কৃষ্ণরাজ সাগর কাবেরীর উপরে। তো প্রত্যেকটা মেত্তুর, মেত্তুর মোস্ট ইম্পর্টেন্ট, এবং মেত্তুরের রাজ্যটাও জিজ্ঞাসা করা হয়। মেত্তুর কোন রাজ্যে? তাপ্তি নদীর উপর। মেত্তুর, আচ্ছা ম্যাপটা দেখতে পাচ্ছেন তো? তেলেঙ্গানা। প্রথমে বলুন, আমি যে ম্যাপটা দেখাচ্ছি দেখা যাচ্ছে, তাহলে তো এটা স্পষ্ট। দেখুন মেত্তুর, মেত্তুর এটা কোথায়? এই জায়গাটা কোন জায়গাটা, কোন রাজ্য এখানে আছে? তামিলনাড়ু, তাই না? এই তো এতটা তামিলনাড়ু, এই পর্যন্ত এইখানে এতটা তামিলনাড়ু, এই দিকটা কেরালা, তারপরে অন্ধ্রপ্রদেশ শুরু হচ্ছে। মেত্তুর কাবেরীর ওপর রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে। কৃষ্ণরাজ সাগরটা খুব ইম্পর্টেন্ট, কৃষ্ণরাজ সাগর জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে। মানে ধরুন এই যে নদী যে অধ্যায়টা আছে, নদী তীরে কোন শহর, কোন বাঁধ দেয়া হয়েছে, কোথায় কি হ্রদ রয়েছে, কোথায় কি বহুমুখী নদী পরিকল্পনা আছে, আর নদীর সংক্রান্ত নদীর উপনদী শাখা নদী কোথায় উৎপত্তি, কোথায় পড়েছে নদী সঙ্গম, এই সব নিয়ে যে কোনো পরীক্ষাতে দেখবেন এইখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। ইন্ডিয়ান জিওগ্রাফি থাকলেই সেখানে এইখান থেকে প্রশ্ন থাকবে। তো বেস্ট হচ্ছে আমরা চার্ট করে পড়বো আর এই ম্যাপ দেখে পড়বো। সব থেকে ভালো ম্যাপ দেখে মনে রাখাটা সবচেয়ে বেশি সহজ। আমাদের ছবিটা মাথার মধ্যে গেঁথে থাকে যে আচ্ছা ওই নদীটা ওইভাবে হয়ে এসেছে, তার মাঝে মাঝে এইখানে এইখানে এই বাঁধ। ঠিক আছে? আচ্ছা, গোদাবরীর ওপর জয়া কয়াদি, এই যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে জয়া কয়াদি পরিকল্পনা। আচ্ছা, মঞ্জিরার ওপর এই যে নিজাম সাগর আর সিঙ্গুর, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিজাম সাগর অনেক জিজ্ঞাসা করা হয়, এবং তার সাথে সিঙ্গুর ড্যাম, এই দুটোই হচ্ছে
গোদাবরীর ওপর রয়েছে। আচ্ছা, এখানে রিহানদের উপর রেহান। আচ্ছা, ইন্দ্র সাগর নর্মদার উপরে। সর্দার সরোবর, এখানে সর্দার সরোবর, এটা বারবার জিজ্ঞাসা করা হয়। উকাই, তাপ্তির ওপর উকাই, এটাও জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে প্রচুর। এখানে চম্বলের ওপর রয়েছে গান্ধী সাগর, রানা প্রতাপ সাগর, এই দুটোই কিন্তু চম্বলের ওপর। এবং বানাসের ওপর বিশালপুর ড্যাম। আর এই যে তেহেরি, তেহেরি উত্তরাখণ্ডে আছে, ভাগীরথীর ওপর বা গঙ্গার ওপর। তেহেরি হচ্ছে ভারতের উচ্চতম ড্যাম, উত্তরকাশী ডিস্ট্রিক্টে রয়েছে। যদিও পরিবেশবিদরা এটার প্রতিবাদ করেন, এত উঁচুতে আছে, যদি কোনো কারণে এখানে বন্যা হয় বা বাঁধ ভেঙে যায়, কোনোভাবে দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু একটা বিস্তীর্ণ অংশ জলে ভেসে যাবে। ঠিক আছে। এখানে রামগঙ্গার উপরে রামগঙ্গা, এখানে নারোরা ব্যারেজ, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে মহানদীর উপরে হীরাকুদ, এটা ফারাক্কাটা কোথায় আছে? ফারাক্কা ব্যারেজ। মুর্শিদাবাদ। ফারাক্কা, ফারাক্কা বাঁধটা কেন দেয়া হয়েছিল? কলকাতা বন্দরকে বাঁচানো। একটু এক্সপ্লেন করুন। ফারাক্কা বাদ দিলে কলকাতা বন্দর কিভাবে বাঁচবে? মানে গঙ্গা নদীর জল কমে যেত, তো ফারাক্কা ব্যারেজের জন্য ওই গঙ্গা নদীর জলস্তর বেড়ে যায়, তার ফলে জাহাজগুলো সহজে কলকাতা বন্দরে প্রবেশ করে। হ্যাঁ, এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে কেন ফারাক্কা বাঁধটা দেয়া হলো। এই যে গঙ্গা এখানে এখানে একটু সরে গেছে ম্যাপটা, এই যে এখান দিয়ে এখানে নিচে নেমেছে, এই ফারাক্কা বাঁধ যদি না দেয়া হতো, তাহলে কিন্তু আমাদের যে দক্ষিণ দিকে গঙ্গার যে প্রবাহ, আমি একটু স্যাটেলাইট ইমেজে আপনাদের দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। আচ্ছা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এই দেখুন, এই যে ধুলিয়ান, এই ধুলিয়ানের কাছে কিন্তু গঙ্গা দুটো ভাগ হয়েছে। এর আগে যে মূল প্রবাহ, এটা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া কোর্সটা। এই যে গঙ্গার মূল প্রবাহ, এটা চড়া পড়ে গেছে যেহেতু বদ্বীপ প্রবাহ শুরু হয়ে গেছে এখান থেকে। তো এইখানে দেখুন, এই যে ফারাক্কা বাদ দেওয়া হয়েছে, এইখানে ফারাক্কা ব্যারেজ
এই 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 যে এই রাস্তা চলে গেছে বুঝতে পারছেন, এর উপরে এইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পুরো এইখানটাতে ব্যারেজটা দিয়ে জলটা কি করা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে এইদিকে। এটা হচ্ছে মূল প্রবাহ। এই দেখুন, একটা চলে যাচ্ছে এই যে পদ্মা, এই দেখুন পদ্মা হিসেবে, এই মূল প্রবাহটা চলে যাচ্ছে পদ্মা হিসেবে। আর দক্ষিণ দিকে আসছে এই যে হুগলি রিভার। হুগলি রিভার দেখতে পাচ্ছেন, হুগলি রিভার এই যে লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে পদ্মার শুধু চ্যানেলটা দেখুন কতটা চওড়া। এটা হচ্ছে পদ্মার চ্যানেল। আর হুগলির চ্যানেলটাকে এখানে খুঁজে পাচ্ছেন, এর পাশাপাশি যদি রাখা হয়। এই কারণে ফারাক্কা বাঁধটা দেওয়া হয়েছে। এখানে দেখুন এই ফারাক্কা বাঁধ দিয়ে এই হুগলিটা বেরিয়েছে এখান থেকে। এই দেখুন বাঁধটা এখানে দেওয়া হয়েছে এইখান থেকে। এই যে, এখানে একটা গেট আছে দেখতে পাচ্ছেন, এই যে গেট, ঠিক আছে। তো এইখান দিয়ে জলটাকে ঘুরিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে মূল প্রবাহ, দেখতে পাচ্ছেন কোথায় কি, এই যে এতটা চওড়া, মানে এর বোধহয় মানে 15 থেকে 20 গুণ হবে, 15 গুণ তো হবে এখান থেকে। এইটা হচ্ছে এই সরু প্রবাহ। তো এই যে সরু প্রবাহ, যেটা হচ্ছে আমাদের দক্ষিণের প্রবাহটা, আমাদের ভাগীরথী হুগলি, যেটাকে আমরা গঙ্গা বলছি, এই যে কলকাতা হাওড়া হুগলি পাশ দিয়ে যে সরু চ্যানেলটা প্রবাহিত হয়েছে, এই ফারাক্কা বাঁধ ব্যারেজটা না দিলে, জলটাকে যদি এদিকে ঘুরিয়ে না দেয়া হতো, তাহলে কিন্তু এই সব জলটা চলে যেত পদ্মাতে। এই মূল কোর্স দেখতে পাচ্ছেন কত চওড়া, এটা কিন্তু চলে যেত এই পদ্মা হয়ে বাংলাদেশে। বিশাল চওড়া একটা নদী পদ্মা, ম্যাক্সিমাম জল প্রবাহ। কেন এটা হলো? এটার কারণ হচ্ছে মূল ঢাল আছে ওই দিকে, পূর্ব দিকে, বাংলাদেশের দিকে মূল ঢালটা আছে, তো স্বাভাবিক নিয়মে নদী ওদিকে চলে যাবে। এইদিকে যে সরু এই যে আঁকা বাঁকা কোর্সটা দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর। এখানে প্রচুর মানে মিয়েন্ডার দেখা যায়, এই যে একদম নদীগুলো আঁকা বাঁকা প্রবাহিত হয়েছে। অশ্বক্ষুরাকৃতির হ্রদও দেখতে পাবেন এখানে খুঁজলে। এই যে দেখুন, এটা খুব কাছাকাছি আছে একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি হওয়ার। তো এই প্রবাহটা এতটাই সরু যে প্রবাহ বজায় রাখা যেত না। দেখতে পাচ্ছেন এখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে কারণ ফারাক্কা বাঁধ দেওয়ার, এবং এইটাই পরীক্ষাতে জিজ্ঞাসা করা। আচ্ছা, ফারাক্কা বাঁধ কবে তৈরি হয়েছিল, কত সালে, এটাও প্রশ্ন হয়। 1975। 1975, ঠিক আছে। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1975-এ ফারাক্কা বাঁধটা তৈরি করা হয়েছিল। এবং এই যে কলকাতা বন্দরের কথা কেন এলো, কারণ এই জলটা প্রবাহ না থাকলে কি হতো, কলকাতা বন্দরে কোনো ভ্যালুই থাকতো না, কারণ জলই যাচ্ছে না সেখানে, আর জাহাজ আসা বাণিজ্য হওয়ার কোনো প্রশ্নই নেই। তো এটা তো বটেই, কলকাতা বন্দরকে বাঁচানো হয়েছে, হুগলি নদীর নাব্যতা রক্ষা করা গেছে, মানে গভীরতা, যেটা জল না থাকলে গভীর থাকতো না, এবং সর্বোপরি নদীটা শুকিয়েই যেত। এতদিনে নদী জল প্রবাহ শুকিয়ে যেত যদি না বাঁধটা দিয়ে জল প্রবাহটা এদিকে বজায় রাখা হতো। তো এই হচ্ছে মূল কারণ, মূল বিষয়, এবং এতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন। পুরো দক্ষিণবঙ্গ কিন্তু শুকিয়ে যেত, জল পেত না, এবং এটার উপর নির্ভর করে কত লক্ষ লক্ষ মানুষের মানে অর্থনীতি চলে নদীর উপর। এবং এটা খুব সুন্দর, আপনারা যদি একটু স্টাডি করেন, যারা শুধু জিওগ্রাফির আছেন, দেখবেন এখানে চ্যানেল কিন্তু শিফট হয়েছে, ফিক্সড থাকেনি কোনো এক জায়গায়। এবং নদীর নিয়মই হচ্ছে তাই, নদীর চ্যানেল কিন্তু সরে যায়। আজকে যেখানে নদী প্রবাহিত হচ্ছে, নদী যদি ফ্রিলি মুভ করতে পারে, সেই সুযোগ যদি দেওয়া হয়, যদিও এই চারিদিকে শহর টহর এই সমস্ত তৈরি করে সেটাকে বন্ধ করে দেওয়া হয়, নদী কিন্তু ফ্রিলি থাকলেই নদী কিন্তু মুভ করবে। বিভিন্ন দিকে চ্যানেল চেঞ্জ হয়। আমরা আদিগঙ্গার কথা শুনে থাকি এই কারণে, মাঝে মধ্যে চ্যানেল চেঞ্জ হয়েছে, আজকে যেখানে আছে অতীতে সেখানে ছিল না। যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেগুলোকে আমাদেরকে হাইলাইট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আবার ডিভিসির কথা আসবে, দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি কবে তৈরি হলো, স্থাপিত হলো,
মানে ডিভিসি পরিকল্পনাটা কবে নেওয়া হলো? স্যার 1948। 1948 টেনেসি ভ্যালি অথরিটি তাদের যে পরিকল্পনা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের, সেইখান থেকে এটা নেওয়া হয়েছিল এবং 1948 এটা পরিকল্পনা করা হয় দামোদরের ওপর বরাকরের ওপর বাঁধ দেওয়া হবে এবং সেই অনুযায়ী বাঁধগুলো দেওয়া হয়েছিল। ঠিক আছে, যেমন ধরুন তিলপাড়া ব্যারেজ, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর দেওয়া হয়েছে? ময়ূরাক্ষী। ঠিক আছে, এইখান থেকেও কিন্তু আমাদের, যদিও এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে পড়ছে, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা চার্টের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে নদ নদী সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো আলোচনা করব। আচ্ছা, আপনাদের নদীর ওপর যে এমসিকিউ, সেটা তো আপনাদের দিয়েছিলাম, তাই তো? আচ্ছা। হ্যাঁ, ওই এমসিকিউ গুলো কিন্তু তৈরি করে নেবেন। ওইটা করে নিলে তারপরে আর কিছু বাকি থাকবে না। ঠিক আছে, ওকে। আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আমরা ভারতের উচ্চতম হ্রদ কোনটাকে ধরবো? ভারতের উচ্চতম হ্রদ? উচ্চতম হ্রদ, দেখুন, গুরুদংমারটা কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতম। ঠিক আছে, এগুলো তো তথ্য আপডেট সবসময় করা হয় না। গুরুদংমার হচ্ছে একদম চায়না বর্ডারের কাছে আছে, সিকিমের মধ্যেই রয়েছে, সিকিমের, আমাদের ভারতের মধ্যেই গুরুদংমার। ঠিক আছে, কোথাও ছোলামু পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি গুরুদংমার। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। তাহলে আমি ম্যাপটাও দিয়ে দেবো, ম্যাপগুলো, ম্যাপ স্টাডিটা খুব ভালো করে করবেন। এই যে ফিজিক্যাল জিওগ্রাফির যতগুলো পার্ট আছে, ম্যাপ স্টাডি ছাড়া কিন্তু এটা, আগেও বলেছি, মনে রাখাটা খুব কঠিন হবে। বারবার পড়তে হবে ম্যাপ ছাড়া। ম্যাপটা ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।